Smith heaves it away. That'll do it. Steve Smith fittingly hits the winning runs. And Australia are champions of the world. পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার। ফাইনালে নিউজিল্যান্ডের 7 উইকেটের হার। মেলবোর্নে ক্লার্কের রাজকীয় বিদায়। সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশ। জমা দিলেন সাইদ খোকন, মঞ্জুর আলম, আজম ও নাসির সহ হেভিওয়েট প্রার্থীরা। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সিটি নির্বাচনের জন্য স্থগিত করা হলো 26 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা। নতুন তারিখ জানানো হবে পরে। এবং নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20 দলীয় জোটের বিক্ষোভ, কয়েক জায়গায় পুলিশের বাধা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি শফিক মোহাম্মদ। আইসিসি 11তম ও 2015 বিশ্বকাপ জিতল টিম অস্ট্রেলিয়া। মেলবোর্নে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ক্লার্করা। আগে ব্যাট করে 183 রানে অল আউট হয় রানার্স আপ নিউজিল্যান্ড। জবাবে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ফ্লকনার আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মিচেল স্টার্ক। এদিন ওয়ানডেকে বিদায় জানান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। 1992 সালে ঘরের মাঠে অ্যালেন বোর্ডার করতে পারেননি এমন অর্জন। তবে কোটি কোটি অস্ট্রেলিয়ানদের সে আক্ষেপ ঘোচালেন এ আসরে দূরদর্শী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই সাথে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপের ট্রফিতে চুম্বন দিয়ে ওয়ানডে ক্রিকেটের বিদায়টা স্মরণীয় করে রাখলেন ক্লার্ক। বিপরীত চিত্রে 40 বছরের বিশ্বকাপ ইতিহাসে শিরোপার খুব কাছে এসেও তাসমান সাগরে হতাশার রাজ্যে ডুবতে হয় নিউজিল্যান্ডকে। এর আগে টস জিতে তুল কালাম করতে পারেননি ম্যাককালাম, ফিরেছেন শূন্য হাতে। কিউইদের আশার পথিক গাপটিল পথভ্রষ্ট। উইলিয়ামসন কিউইদের স্বপ্ন করেছেন নষ্ট। 39 রানে 3 টপ অর্ডারকে হারিয়ে নিউজিল্যান্ড তখন একরকম চোরাবালিতে হয়েছে পতিত। পরে দুই অভিজ্ঞ রস টেইলর ও এলিয়ট লয়ের অনুষঙ্গ খুঁজেছেন ব্যাটিং মেধার সর্বোচ্চটা ঢেলে দিয়ে। তাদের 111 রানের জুটিতে কিউই পাখিরা স্বপ্ন দেখে চ্যালেঞ্জিং স্কোরের। কিন্তু কিসের কি, দলীয় 150 রানের সাথে 1 রান যোগ হতেই নেই 3টি মূল্যবান উইকেট। ম্যাচ সেরা ফ্লকনারের ফাঁদে আটকে টেইলর 39 রানে আর 15 রান যোগ না করে প্যাভিলিয়নে অ্যান্ডারসন রঞ্চি। এরপর অজি পেসারদের আগুনে পুড়ে দগ্ধ হয়ে কিউই ব্যাটসম্যানরা এমনভাবে সাজঘরে ফিরছিলেন যেন তারা ছুটে যাচ্ছিলেন হ্যামিলিনের বাঁশিওয়ালার পিছনে। সংগ্রামী এলিয়ট করেছেন সর্বোচ্চ 83 রান। অজিদের বাঁহাতি পেসারদের তোপে নিউজিল্যান্ড 183 রানে গুটিয়ে গেলে ক্রিকেট জ্যোতিষী তখনই মূলত লিখে ফেলেন কিউইদের স্বপ্নের সমাধি। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 2 রানে অ্যারন ফিঞ্চকে আউট করে ট্রেন্ট বোল্ট আভাস দিয়েছিলেন লো স্কোরের ম্যাচটি রোমাঞ্চিত হতে পারে। কিন্তু গেল কয়েকটি বিশ্বকাপের মতো এই স্বপ্নের ফাইনাল কিউ পাঁচশে ম্যাচে রূপ দেন ওই একজন মাইকেল ক্লার্ক। মেলবোর্নের ক্রিকেট ক্যানভাসে ট্রফি জয়ে অবদান রাখেন 74 রানের অসাধারণ এক ইনিংস খেলে। আর তাতেই ঘরের মাঠে পুরো আসরে অপ্রতিরোধ্য থাকা কিউই পাখিদের কিচিরমিচির থামে প্রতিবেশী দেশটির মাটিতে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। উৎসব মুখর পরিবেশে শেষ দিনে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিলেন সম্ভাব্য প্রার্থীরা। এদিন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থী সাইদ খোকন, ঢাকা উত্তরে আনিসুল হক, এছাড়া সারা বেগম কবরী, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ছাড়াও ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী, আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে তার ছেলে এবং নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র জমা দেন। বেলা 12টার কিছু পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। সাইদ খোকন বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 5 জনের বেশি লোক না আনার বাধ্যবাধকতা থাকলেও বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে থাকার ব্যাখ্যাও দেন সাইদ খোকন।
এছাড়া দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী এবং নাসিরউদ্দিন পিন্টু ও আব্দুল সালামের পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণ সিটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনও। এ সময় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের মহানগরের নেতার পায়ে অসুবিধা থাকার কারণে আমরা গাড়িতে করে এখানে এসেছি। এখানে অনেক কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন, তারাও 5 জন করে নিয়ে আসছেন। সুতরাং সেদিক থেকে কাউন্সিলর পদপ্রার্থী তাদের থেকে 5 জন এখানে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, উৎসুক যারা আছে তারা ভিড় করেছে। তো সবাই মিলে আমাদের যে নির্বাচনী যে বিধি আমরা সেটা মেনে এখানে এসেছি। সরকারি দলের যে প্রার্থী তার 3টা গাড়ি ঢুকিয়েছে এবং কয়েক শত লোক তার সাথে ঢুকেছে। তো লেভেল প্লেইং ফিল্ড হলো কোথায়? আমি তো দেখতেছি না। আবার দল যাকে নমিনেশন দিবে আমরা তারই নির্বাচন করবো, মির্জা আব্বাস তারই নির্বাচন করবো। এদিকে বেলা 3টার কিছু পরে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থী আনিসুল হক মনোনয়নপত্র জমা দেন। এই সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে তার প্রতিনিধি এবং জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল এবং এরশাদের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া ববি হাজ্জাজ এবং সারাহ বেগম কবরী সহ আরো কয়েকজন মনোনয়নপত্র জমা দেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেবার যে ডিসিশন নিয়েছেন তাতে আমার মনে হয় যে আমি একটি বড় রেসপন্সিবিলিটি শেয়ার করার একটি সুযোগ পেয়েছি। তো ন্যাচারালি অনেক ভালো লাগছে। আমি যদি ঢাকাতে মেয়র নির্বাচন করি তাহলে আমি আগামীতে আমাদের মেয়েরা এগিয়ে যাবে এবং আমি জানি প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং আমরা সবাই তাই করি। সরকারি দল দেখে তাকে ফ্যাসিলিটি দিবেন, আমাদের লোককে অসুবিধা করবেন, এটা যেন নির্বাচন কমিশন না করেন, এদিকে যেন লক্ষ্য রাখেন। এদিকে 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তারা জানান সুষ্ঠু পরিবেশেই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। প্রার্থীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই বলেও জানান তারা। তবে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা। কোনো প্রার্থী যারা আসছেন আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমি প্রার্থীর তরফ থেকে পাইনি। আমরা আশা করি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি যদি লঙ্ঘিত হয়ে থাকে অবশ্যই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আজকের থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিলকারী হিসাবে আপনারা কিন্তু আমাদের ফাইল বন্দী হয়ে গেলেন প্রার্থীরা। এখন কিন্তু তাদের বিরুদ্ধে, ভঙ্গকারীর বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অনেকটা সহজ হবে। 1 ও 2 এপ্রিল যাচাই বাছাই শেষে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল আর 28 এপ্রিল অনুষ্ঠিত হবে 2 সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ দিনে চট্টগ্রামের মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির ও বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম সহ 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল 9টায় শুরু হওয়া মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হয় বিকেল 5টায়। বেলা 12টার দিকে রিটার্নিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন আজম নাসির। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ দলের স্থানীয় নেতারা। এর আগে সকাল 9টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম। এ সময় তার সঙ্গে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র পদে আরও 11 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে 286 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 71 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। থেকে আমি যেটা লালন করে এসেছি জনগণের এই বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা, সেটা করার ক্ষেত্রে আমি অত্যন্ত সততার সাথে, স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সাথে আমি সেটা পালন করব। আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকে নির্বাচিত করবেন, এটাতে আমরা বিশ্বাসী। এদিকে চট্টগ্রামের সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল। দুপুরে রিটার্নিং অফিসার আব্দুল বাতেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমি এই মুহূর্ত থেকে আন্ডার হিজ ডিসপোজাল, ওনার নির্দেশনা অনুযায়ী উনি যে নির্দেশনা প্রদান করবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করব। এবং উনি ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে যে নির্বাচনী একটা আচরণ বিধি দেওয়া আছে, সেই আচরণ বিধিমালা ভঙ্গের কোন রকম ঘটনা ঘটলে আমরা সাথে সাথে অ্যাকশন চলে যাব। সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া
বিভিন্ন দলের নেতাদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের মধ্যে শুধু গ্রেফতার আতঙ্ক কাজ করছে। দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। বহু প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা জমাও দিবেন এবং সকল রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন প্রার্থীকে সমর্থন দিবেন। একটা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত আছেন, যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে, এটাই জনগণ চাই। যারা অপরাধ করছে তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক থাকতেই পারে, কোনো যারা নিরপরাধ মানুষ তাদের মধ্যে তো গ্রেপ্তার আতঙ্ক নেই। বিএনপি তো অনেক নেতা আছে, ব্যারিস্টার মওদুদ সাহেব আছেন, ব্যারিস্টার ইসলাম মিয়া আছেন, প্রত্যেকেই তো ঘুরতেছেন, তাদের মধ্যে কোনো আতঙ্ক নেই। সিটি কর্পোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অনেকগুলো বিষয়ে আমরা দেখছি যে তাদের দায়িত্ব যেইভাবে পালন করার কথা সেই দায়িত্ব এখনো তারা যথাযথভাবে পালন করেনি, আমাদের বলতেই হয়। এই যে যেমন যারা প্রচারণা চালিয়েছে, এটা সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন কোন রকম কারো বিরুদ্ধে টুশব্দতি করে নাই। প্রার্থীদের তো অবশ্যই তাদের যে কোনো উপায়ে জিতার একটা মানসিকতা তাদের মধ্যে আছে এবং তো এই নির্বাচন কমিশনকে এখানে রেফারেন্ট ভূমিকা। নির্বাচন কমিশনকে কিন্তু নিশ্চিত করতে হবে সবাই যেন বিধিবিধান মানিয়ে চলে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের যে সকল পরীক্ষা রয়েছে তার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। যথাসম্ভব আমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের সবটা পরিপূর্ণভাবেই নেওয়া হয়েছে, যা যা নেওয়া উচিত তা নেওয়া হয়েছে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো ভর্তি পরীক্ষা ক্লাস এগুলো সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কিছু ঘটুক না কেন। আমরা যে রুটিন দিছি এই রুটিনে কোনো ব্যত্যয় হবে না। 26 থেকে 29 পর্যন্ত আমরা পরীক্ষা বন্ধ রাখবো, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্ট করতে পারে, এক জায়গায় যেতে পারে। সেই কারণে ইলেকশনের কমিশনের অনুরোধ এবং আমাদের কমিটির সদস্যদের উপলব্ধি, এই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই কমিটিতে সিদ্ধান্ত নিলাম। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে 5 বছর ধরে গাছের নিচে ক্লাস করছে শিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাধানের আশ্বাস প্রশাসনের। সাম্প্রতিক রাজনৈতিক ঘোষণা আর বিবৃতি বলছে ঢাকা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী। সর্বশেষ ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের 20 দলীয় জোটের হরতাল থেকে সরে আসার ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জনগণকে গণতন্ত্রের শেষ বিচারক উল্লেখ করে দুই জোটকেই তাদের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের 20 দলীয় জোটের প্রায় 2 মাসের টানা হরতাল অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুস্থ রাজনীতির যে আভাস মিলছিল তারই ইঙ্গিত পাওয়া গেল 20 দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতালের আওতার বাইরে রাখা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে। প্রধান দুই রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে দুই রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। বিশ্বাসের যে অভাব সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই হিসাবে আমি মনে করব যে দুই দল সোজা যে জনগণের উপর বিশ্বাস রাখা, যে জনগণ কি বলে, জনগণ যাকে বলবে যে হ্যাঁ, যদি মনে করে যে না এই দল আমি ভোট দিলাম, এবং সেই হিসাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে। আর দেশের জনগণ সবসময় গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জনগণের সামনে তারা নিজেদের যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো উপস্থাপন করবেন। জনগণই শেষ বিচারক। জনগণ যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তবে অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে দুই রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এই বিশ্লেষকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ,
ঢাকা। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এদিকে নাটোর ও টাঙ্গাইলে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনায় দুপুরের সমাবেশ শেষে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি। পরে হকার পয়েন্টে পথসভা করে তারা। সকালে নাটোরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিল নিয়ে ট্রাফিক মোড়ের দিকে যেতে চাইলে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাধা দেয় পুলিশ। রাস্তা বদলে হাফ রাস্তার দিকে যেতে আলয়পুর মসজিদের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়লে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। টাঙ্গাইলে পৌর উদ্যান থেকে মিছিল নিয়ে ভিক্টোরিয়া রোডের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়েন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এছাড়া বগুড়া, মেহেরপুর, মানিকগঞ্জ ও কুমিল্লাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো চাঁদপুর ও ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। এছাড়া মৌলভীবাজারের জুড়ি উপজেলা পরিষদের উপনির্বাচন এবং রংপুরের সদর উপজেলার 3টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও শেষ হয় শান্তিপূর্ণভাবে। সকাল 8টা থেকে একটানা বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে চাঁদপুর পৌর নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন এক স্বতন্ত্র প্রার্থী। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল 8টায় শুরু হয় পৌর নির্বাচনের ভোট গ্রহণ। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরে তা বাড়তে থাকে। তবে বিশৃঙ্খলার অভিযোগে হাসান আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের সন্ত্রাসী এবং প্রশাসন যন্ত্র একত্র হয়ে এই 40টি কেন্দ্র দখল করে নেয়, তাই আমি এই নির্বাচন বর্জন করলাম। সকাল থেকেই ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে ভোটারদের। পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি উল্লেখ করার মতো। কোনো অঘটন ছাড়াই বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। এদিকে রংপুরের সদর উপজেলার চন্দনপাট, সদ্য পুষ্করণী ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচন সুষ্ঠু হওয়ায় সন্তুষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোট দিতে আমাদের খুব সুন্দর লাগছে, কোনো রকম কোনো গন্ডগোল নাই। হরিদেবপুর এবং চন্দনপাট ইউনিয়নের 12টি কেন্দ্রে গিয়েছি, কোনো কেন্দ্রে কেউ আমাকে কোনো ধরনের অভিযোগ করেনি এবং কোনো ধরনের সমস্যা আমার কাছে দৃষ্টি পরিলক্ষিত হয়নি। অন্যদিকে মৌলভীবাজারের জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনও সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত 6 জন প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থী বাছাইয়ের দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সাবিহা নিপা, সময় সংবাদ। রাজশাহীর বাঘায় পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় শতাধিক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে আব্দুল খালেক নামে এক অভিভাবক বাদী হয়ে বাঘা থানায় শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর আগে পিকনিকের যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা না পেয়ে শনিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বেধড়ক পেটায় শিক্ষক মোহাম্মদ আলী। এরপরেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন এবং মিছিল করেন অভিভাবকরা। টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেণীকক্ষের অভাবে গত 5 বছর ধরে গাছের নিচে ক্লাস করছে তরফপুর ইউনিয়ন শিরঘাটা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলের একটি একতলা ভবন থাকলেও জরাজীর্ণ হয়ে পড়ায় 5 বছর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষকরা জানান দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কোনো সমাধান হচ্ছে না। অবশ্য জেলা প্রশাসক জানান এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনওকে। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
1993 সালে স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ি অঞ্চলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া শিশুদের জন্য টিনের ঘরে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। 1994 সালে এটিকে কমিউনিটি স্কুল করে দুতলা একটি ভবন নির্মাণ করা হয়। পরে 2012 সালে স্কুলটি সরকারি করা হয়। কিন্তু স্কুলের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় 5 বছর আগে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় 2টি টিনের ঘর করা হলেও শিক্ষার্থীদের জায়গার সংকুলান হচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থীকে গাছের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘদিন ক্লাস করতে হচ্ছে। বটগাছতলা লেখাপড়া করতেছে, বৃষ্টি আসলে সমস্যা, ধুলাবালি যায়, দেখতে পারে না। জনপ্রতিনিধিরা ওরা আসে, আমরা বলি স্কুল হবে। সরকার যদি আমাকে সহযোগিতা করে ভবনটা করে দিত তাহলে আমরা খুব খুশি হতাম। শিক্ষার্থীরা জানায় গাছের নিচে লেখাপড়া করতে নানা ধরনের সমস্যা হচ্ছে তাদের। বট গাছের নিচে ক্লাস করি, আমাদের ক্লাসরুম নয়, বেঞ্চিতে বসি 4-5 জন করে, রোদ তাপ লাগে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান ভবন না থাকায় লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোনো সমাধান হচ্ছে না। একটা ব্রেঞ্চে প্লাবানে ছাত্রছাত্রীরা বসে 5-7 জন করে, ওদের লিখতে বললে বলে যে ম্যাডাম লিখতে পারি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই যে আমাদের ছাত্রছাত্রীরা এই ধুলোবালি, এই শীত উপেক্ষা করে, এই রোদ উপেক্ষা করে, এই কষ্ট করে, এত কষ্ট করে যারা লেখাপড়া করে তাদের দিকে যেন একটু সুনজর দেয়। উপজেলায় এসে যোগাযোগের মাধ্যমে তথ্য নিয়ে দেখছি, কিন্তু এই দিচ্ছি, কিন্তু তার বাস্তবতা এখনো আমরা পাচ্ছি না। এদিকে প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জানান প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এখনো যে স্কুলগুলিতে ভবন হয় নাই সেগুলি অতি দ্রুত পর্যায়ে করার জন্য আমরা অলরেডি রেজুলেশন করে এটা আমরা পাঠিয়েছি। অবশ্য জেলা প্রশাসক জানান দ্রুত তদন্ত করে শিশুদের যাতে গাছের নিচে ক্লাস করতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘমেয়াদে যে ভবন পাকা স্ট্রাকচার সেটি করার জন্য আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে বিষয়টি আনবো, যাতে অগ্রাধিকার ভিত্তিতে এবং শিক্ষা এবং ছোট ছেলে মেয়েদের জীবনের বিষয়টি চিন্তা করে তাড়াতাড়ি এটা আমরা করতে পারি সেই পদক্ষেপ নেব। তরফপুর ইউনিয়নের 4টি গ্রামের শিশুরা এই স্কুলে লেখাপড়া করে। ইউনিয়নের শিক্ষার হার শতকরা 60%, আর লোক সংখ্যা প্রায় 50,000। সময় সংবাদ, টাঙ্গাইল। নারায়ণগঞ্জে পুণ্য স্নান উৎসবে পদদলিত হয়ে নারীসহ 10 জনের প্রাণহানির ঘটনা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে 7 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ঘটনাস্থলের আশেপাশে বাসিন্দাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। গত শুক্রবার লাঙ্গল বন্ধে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসবে পদদলিত হয়ে 10 জন নিহত হন। আমরা শতভাগ ইতিবাচক মন নিয়ে চেষ্টা করব ঘটনার সম্পূর্ণ সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ তদন্ত করার জন্য, যাতে কেন ঘটনাটি ঘটেছে সেটি দিবালোকের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। এ ঘটনায় 32 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খানের সঙ্গে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড শটগান ও টিয়ার সেল নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংঘর্ষে জড়িত অভিযোগে 13 জন নারী সহ 32 জনকে আটক করে পুলিশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র উপদেষ্টা সহ প্রক্টর সহ 6 জন শিক্ষক পদত্যাগ করেছেন। দুপুরে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর এনামুল হক রেজিস্ট্রার অফিসে গিয়ে এই সব পদত্যাগপত্র জমা দেন। প্রক্টর জানান, উদ্ভূত পরিস্থিতিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মচারীর সাথে উপাচার্যের ফোনালাপের অডিও টেপ এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় গত 19 মার্চ থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক ফোরাম। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ঢাকা বিভাগীয় পথনাট্য উৎসবের আজ শেষ দিন। দর্শকের মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন,
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পথনাটক উৎসব শুরু হয়েছে। গতকালকে যে পথনাটক উৎসব শুরু হয়েছিল সেই উৎসবের আজকে শেষ দিন ময়মনসিংহ শহরের টাউন হল শহীদ মিনার চত্বরে আজকে অনুষ্ঠিত হচ্ছে পথনাটক উৎসবের সমাপনী দিন। সমাপনী দিনে বিদ্রোহী নাট্য সংস্থা পদকের পদাবলী নামক যে তাদের একটি পথনাটক মঞ্চস্থ করছে। আজকে আরো একটি নাটক অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে যে ছায়ানট সাহিত্য সাংস্কৃতিক দল মাহফুজুল হক আপেলের নির্দেশনা এবং মান্নান হীরার রচনায় তারা পরিবেশন করবে জননী বীরঙ্গনা যে পথনাটকটি তারা আজকে মঞ্চস্থ করবে। গতকালকে যে পথনাটকটি উৎসব শুরু হয়েছিল সেই পথনাটক উৎসবের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন খান হিলু। এবং উদ্বোধনী দিনে 3টি পথনাটক এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে বহুরূপী নাট্য সংস্থা তাদের শাহাদাত হোসেন খান হিলু রচনা ও নির্দেশনায় বাউর পথনাটকটি মঞ্চস্থ করে এবং প্রদীপ সরকার শ্যামল এবং রচনা ও নির্দেশনায় নেত্রকোনার বারহাট্টার কংস থিয়েটার কেরামত আলীর ক্যানভাসার নামে একটি পথনাটক মঞ্চস্থ করে। এছাড়াও প্রথম দিনে সারোয়ার চৌধুরীর রচনা ও নির্দেশনায় অনসাম্বল থিয়েটার পরিবেশন করে বনের জলসায়। আর আজকে শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে বিদ্রোহী নাট্যগোষ্ঠী সাইক সিদ্দিকীর রচনা আশরাফুল গনি উপল ও সাইক সিদ্দিকীর পরিচালনায় তারা বিদ্রোহী নাট্যগোষ্ঠী পরিবেশন করছে পদকের পদাবলী। এখন যে নাটকটি পথনাটকটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাটকটি আসলে বিদ্রোহী নাট্যগোষ্ঠীর পদকের পদাবলী। শিল্পীরা এই নাটকটি মঞ্চস্থ করছেন এবং এখানে আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বর্তমান যে সমসাময়িক ঘটনাবলী রয়েছে সেই ঘটনাবলী নিয়েই তারা তাদের এই পথনাট্য উৎসবটি করছেন। তো এই সবকিছু মিলিয়ে এই ছিল আজকে ময়মনসিংহের পথনাটক উৎসবের সর্বশেষ অবস্থা। দর্শক, ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ঢাকা বিভাগীয় পথনাট্য উৎসবের আজ শেষ দিন ছিল। আর সেই খবরাখবর জানছিলাম সহকর্মী হারুনুর রশিদের কাছ থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Smith heaves it away. That'll do it. Steve Smith fittingly hits the winning runs. And Australia are champions of the world. পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার। ফাইনালে নিউজিল্যান্ডের 7 উইকেটের হার। মেলবোর্নে ক্লার্কের রাজকীয় বিদায়। সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশ। জমা দিলেন সাইদ খোকন, মঞ্জুর আলম, আজম, নাসির সহ হেভিওয়েট প্রার্থীরা। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সিটি নির্বাচনের জন্য স্থগিত করা হলো 26 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা। নতুন তারিখ জানানো হবে পরে। এবং নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20 দলীয় জোটের বিক্ষোভ। কয়েক জায়গায় পুলিশের বাধা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।